ইতিমধ্যেই ক্যাম্পাসে একটু উৎসবের আমেজ বিরাজমান, কিন্তু এর মাঝেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তো সেটা নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলা। গতকালকে রাতে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, যেখানে আমরা গত কয়েকদিন যাবৎ বলার চেষ্টা করছি যে একটা মেয়ে তার বৈধ হল আইডি কার্ড থাকার পরও সে ইচ্ছা করলে তার আরেকটা বান্ধবীর রুমে যেতে পারে না, হলে যেতে পারে না। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কালো আইন, ডাইনোসর যুগের আইন। এরই মধ্যে দেখতে পেলাম নির্বাচন কেন্দ্রিক এই আইনটাকে শিথিল করা হয়েছে। প্রার্থীরা এক হলের প্রার্থী আরেক হলে প্রচার প্রচারণা করতে পারবে, কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে শুরু হবে। কিন্তু এরই মধ্যে দেখতে পেলাম আমার জেনারেল সেক্রেটারি একটু আগে আপনাদেরকে বলেছেন যে রাত 11:15 কিংবা 13 দিকে অথবা 15 দিকে আমরা দেখতে পেলাম একজন হেভিওয়েট ভিপি প্রার্থী তিনি মেয়েদের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে প্রচারণায় অংশ নিচ্ছেন। তো উনি ক্ষমা চেয়েছেন হল প্রভোস্টের কাছে। এখন কোনো ঘটনা, যে ঘটনাটা কোনোভাবে আইনের সাথে যায় না, আইন সেটাকে বৈধতা দেয় না, এখন সেই ঘটনা ঘটিয়ে এখন যদি আপনারা ক্ষমা চান, তাহলে অন্যান্য যে প্রার্থীরা আছে তারাও বলবে আমি একটি ঘটনা ঘটিয়ে নেই, তারপর আমিও ক্ষমা প্রার্থনা করব। এভাবে তো আসলে আচরণবিধি লঙ্ঘন করাটা কোনোভাবেই আইনের সাথে যায় না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের সাথে কোনোভাবেই সেটা যায় না। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে তাদের বক্তব্য সুস্পষ্ট করবে, নির্বাচন কমিশন এটা নিয়ে তাদের বক্তব্য সুস্পষ্ট করবে। তারপর মেয়েদের বিভিন্ন হলে আমরা জানতে পারছি বিভিন্ন প্যানেলের নেতৃবৃন্দ বিভিন্ন তাদের রুমে সাধারণ শিক্ষার্থীদেরকে অথবা তাদের যে শিক্ষার্থীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পার্টি করে বেড়াচ্ছে, খাবারের পার্টি করে বেড়াচ্ছে, যেটা কোনোভাবেই বর্তমান যে হচ্ছে যে নির্বাচনী আচরণ বিধি সেটার সাথে যায় না। সেই বিষয়ে আশা করি নির্বাচন কমিশন যারা আছেন তারা তদন্ত করবেন এবং এই জিনিসগুলোকে যেন না ঘটে এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন। তারপর আরেকটি ঘটনা, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ, যেটা থেকে প্রতিনিয়ত মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, প্রার্থীদেরকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হচ্ছে বিভিন্নভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন, ঢাবি প্রশাসন ইতিমধ্যেই বিটিআরসি কে সেই গ্রুপগুলোকে বন্ধ করার জন্য চিঠি প্রয়োগ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো চলমান আছে। তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, সেই গ্রুপগুলোতে হাজার হাজার মেম্বার আছে, সেগুলো এখনো পর্যন্ত চলমান আছে। এবং সেই গ্রুপগুলো যারা পরিচালনা করছেন, যারা মডারেটর আছেন, সেই মডারেটরগুলো কিন্তু এই নির্বাচনে প্রার্থিতা, মানে এই নির্বাচনের ক্যান্ডিডেট, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কিছু গ্রুপ রয়েছে, এগুলোর নাম আপনারা জানেন, কারণ প্রপাগান্ডাতে এগুলো হচ্ছে যে আপনার ইতিমধ্যেই খুব খ্যাতি অর্জন করেছে, ডিউ ইনসাইডার, কিন্তু আজকে দেখলাম তারা তাদের নাম পরিবর্তন করে ঢাকা ইনসাইডার রেখেছেন। তারপরে ডিউ ক্রাশ এন্ড কনফেশনস এই নামের একটা গ্রুপ আছে, তারপর দ্য বিউটি অফ ডিউ ক্যাম্পাস, তারপরে হচ্ছে ডিউ আপডেট নামে একটা গ্রুপ আছে, আজকে দেখলাম এটা পরিবর্তন করে রাখা হয়েছে ঢাকা আপডেট নামে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ এখন যে গ্রুপগুলোর নাম বলেছি, এই গ্রুপগুলা সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এখানে সেটা ব্যবস্থা করতে ব্যর্থ হয়, তাহলে ডাকসু নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, ডাকসু নির্বাচন এটা বাংলাদেশের বিষয়। সেটা রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলোকে যেন সুরাহা করা হয় এই গ্রুপগুলোর ব্যাপারে, কারণ প্রতিনিয়ত আপনি মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াবেন, যে কোনো জিনিস এই গ্রুপগুলো থেকে ঘটতে পারে, ঘৃণা ছড়াচ্ছে এই গ্রুপগুলো। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। হলগুলোতে বিভিন্ন গুপ্ত সংগঠন জুন ওয়াইজ, ওই যে ছাত্রলীগ যেভাবে জুন ভিত্তিক রাজনীতি করত, সেই জুন ভিত্তিক রাজনীতি করে এবং বিভিন্ন জুন ওয়াইজ ডামি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছে, ডামি প্রার্থী দাঁড়া করিয়ে দিয়েছে,
যেখানে স্ট্রং ক্যান্ডিডেট আছে তাদের তাদের হচ্ছে যে সাথে মিলে না, তো তাদের সেই রকম স্ট্রং ক্যান্ডিডেটদের বিরুদ্ধে দামি ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে। এগুলো সাংবাদিক ভাইরা আপনারা এগুলো খুঁজে বের করবেন, এগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন এবং এগুলোর বিহাইন্ড দ্য সিন আপনারা সামনে তুলে আনবেন। তারপর আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলেছি, এই যে হল ভিত্তিক যে প্রচারণা হবে, সেই প্রচারণাগুলো কোন ধাপে কোন পদ্ধতিতে হবে সেই বিষয়ে তারা একটা ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করবে। কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেই ব্যবস্থা কিংবা সেই ফর্মুলা আমাদের সামনে উপস্থাপন করেনি। এখন সেই ব্যবস্থা আপনার হচ্ছে যে প্রকাশ না করার কারণে আমরা যেভাবে প্রচারণা করতে যাই না কেন, সেটাকে নিয়ে আমরা আশঙ্কা করছি বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মব করার সম্ভাবনা আছে। এজন্য নির্বাচন কমিশনকে বলছি, অতি দ্রুত কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলগুলোতে আমরা নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাবো সেটা আপনারা প্রকাশ করেন, নতুবা গুপ্ত সংগঠন কিংবা অন্যান্য যে সংগঠনগুলো আছে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর সম্ভাবনা আছে, আর সেগুলো সেই গ্রুপগুলো দিয়ে চালাবে যেই গ্রুপগুলোর নাম আমরা বলেছি। সুতরাং যা বলছি প্রত্যেকটা বিষয়ে যদি লেভেল প্লেইং ফিল্ড দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে চান, এইগুলো সম্পর্কে ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে। তারপর হচ্ছে যে ৭১ এজিএস তানিম, এই যে লাস্ট কোটা সংস্কার আন্দোলন ছিল, সে ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর সে হামলা করেছে। সুতরাং সেই ছেলে কিভাবে এই নির্বাচনের প্রতিযোগিতা করতে পারে সেই নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি নির্বাচন কমিশনকে আমি জানাচ্ছি। তারপর লাস্ট আরেকটা গুরুতর অভিযোগ, সেটা হচ্ছে যে স্বতন্ত্র ঐক্যজোট থেকে মমিনুল ইসলাম বিধান নামে একজন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তিনি নির্বাচন করছেন। তিনি ২০২২ সালে ছাত্র দলের উপর যে হামলা হয়েছিল সে হামলায় তিনি ন্যাক্কারজনক সে হামলায় তিনি জড়িত ছিলেন। তো সুতরাং এই যে প্রত্যেকটা মুহূর্তে যারা অপরাধে জড়িত ছিল বিভিন্নভাবে বিভিন্ন স্তরে, কোনো বাদ বিচার ছাড়া, কোনো যাচাই বাছার ছাড়া এই যে ডাকসু নির্বাচন নিয়ে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিলেন, দেখেন আমি নেগেটিভ চিন্তা করতে চাই না, কিন্তু এই রাষ্ট্র কিন্তু প্রতিনিয়ত হুমকির মুখে। পরাজিত শক্তিরা এই রাষ্ট্রের ক্ষতি করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে। তাহলে কোনো বিচার বিশ্লেষণ ছাড়া এই ধরনের মানুষগুলিকে যখন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন, তাহলে তারা যে পতিত স্বৈরাচারের সাথে লিয়াজুর মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে না, তার নিশ্চয়তাটা কোথায় সেটা আমি আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চাই। জগন্নাথ হলের স্বপন রায়, সে ছাত্রলীগের উপবিজ্ঞান বিষয়ক উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক ছিল। সে এখনো তো ওই পদত্যাগ করেনি, কিন্তু সে এখন ভিপি পদে জগন্নাথ হলে নির্বাচন করতেছে। ছাত্রলীগ যে অন্যায় অত্যাচার বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশে করেছে, আওয়ামী লীগ তার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বলতো যে যদি হাসিনা যেদিন পড়ে যাবে সেদিন লক্ষ লক্ষ লাশ বাংলাদেশে পড়বে, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের সচেতন নাগরিক এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রতিহিংসায় কিন্তু জড়ায়নি। আওয়ামী লীগের বিচার, ছাত্রলীগের বিচার, গণহত্যার দায়ে যতক্ষণ পর্যন্ত না হবে এদের বেঁচে থাকার অধিকার আছে, খাদ্যের অধিকার আছে, বাসস্থানের অধিকার আছে, কিন্তু এদেরকে তো আপনি রাজনৈতিক অধিকার আপনি দিতে পারেন না। সুতরাং আমি যে অভিযোগগুলো এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম, সে অভিযোগের আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে যথাযথ জবাবদিহিতা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করতে হবে। কারণ আমরা একটি লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। একটা দীর্ঘ দুঃশাসনের পরে আমরা আশা করেছিলাম হয়তোবা জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু আমরা সৌভাগ্যবান যে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে হাসিনাকে গোটা বাংলাদেশে স্বৈরাচার শব্দে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই গণতন্ত্র এবং ভোটাধিকার
প্রতিষ্ঠিত গণতন্ত্র এবং ভোটাধিকারের সূচনা হতে যাচ্ছে। সুতরাং আমরা এই নির্বাচনকে 9 সেপ্টেম্বর নির্বিঘ্নে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা উৎসব মুখর পরিস্থিতি এই নির্বাচন অনুষ্ঠিত করতে চাই। সেটাকে লক্ষ্য রেখেই যে আশঙ্কাগুলোর কথা আমরা বলেছি, আশা করি নির্বাচন কমিশন এই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তারা এগুলোর জবাব দেবেন।